আমার সাথে আজকে আছেন আরিফুল ইসলাম আদিব। আদিব এনসিপির সিনিয়র জয়েন্ট কনভেনর। তাই তো? এবং তাদের একটা পলিসি মেকিং বডি আছে, রাজনৈতিক পরিষদ। আপনি তার সদস্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আদিব। আপনাকে ধন্যবাদ। আপনার সাথে আমি যখন কথা বলছি আজকে ১৮ই ডিসেম্বর বেলা ৪টে বাজে এবং আমি এখন সোশ্যাল মিডিয়া খুলে আপনি যদি দেখেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, আমি দেখছি যে আপনাদের একজন সদস্যের, নারী সদস্যের একটা অস্বাভাবিক মৃত্যু নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়াতে এখন। মিডিয়ারও বড় খবর এটা। জান্নাত আরা রুমী এবং উনি কিছুটা বিতর্কিত হয়েছিলেন। আমি মানে মনে করতে পারি সেটা হচ্ছে শেখ হাসিনার যেদিন আ মৃত্যুদণ্ড হয় সেদিন ৩২ নম্বরের সামনে উনি কোনো একজন আওয়ামী লীগ কর্মীকে পেটাচ্ছেন, এ ধরনের ছবি আমি দেখেছি এবং তারপর থেকে অনেক সমালোচনা হয়েছিল আরকি। কি জন্য তার মৃত্যু হয়েছে এখন মানে যেটা খবর সেটা হচ্ছে যে উনাকে তার ছাত্রী হোস্টেলের রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এখন হত্যা না আত্মহত্যা এটা পুলিশের ব্যাপার। আমরা সেটা নিয়ে কথা বলব না। কিন্তু যেটা দেখছি এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়াতে যে এটাকে সেলিব্রেট করছে একটা পক্ষ এবং এরকম মন্তব্যও দেখলাম যে এদের প্রত্যেকের একইভাবে মৃত্যু হবে। এ ধরনের কথাবার্তা। এদের বলতে জুলাইয়ের সাথে যারা জড়িত ছিল, শুধু এনসিপি না, জুলাইয়ের সাথে যারা জড়িত ছিলেন তাদের। তো এই ধরনের মন্তব্য, এই ধরনের ক্যাম্পেইন, এই ধরনের সেলিব্রেশন এটা আপনাদের জন্য কতটা ভয়ের? আ ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য এবং একই সাথে যেটি আপনি গুরুত্বপূর্ণ যে বিষয়টি তুললেন, জান্নাত আরা রুমী বিষয়টি। প্রথমত বিষয়টি হচ্ছে যে দেখেন তাকে তার যে ঘটনাটি এটি সঠিক তদন্তের মাধ্যমে প্রথমত এটি তথ্য থেকে আত্মহত্যা নাকি এটি হত্যাকাণ্ড। তবে আমি একটি নিউজের লিঙ্ক যেটি দেখেছি যে তার বাসার দরজাটি খোলা ছিল। তো ফলশ্রুতিতে এটা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তারপরেও আমরা আশা করব পুলিশ অধিকতর তদন্তের মাধ্যমে এটি সুরা করবেন। যদি আমি ধরেও নিই যে এটি একটি আত্মহত্যা হয়েছে, আত্মহত্যা হলে আমি যেটি বলব যে গত ২ মাস ধরে অ্যা তাকে নানাভাবে বিশেষ করে আমাদের পতিত ফ্যাসিস্ট যে সরকার এখানে আ গে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, সে আওয়ামী লীগের নেতাকর্মীরা নানাভাবে তাকে হত্যা এবং ধর্ষণের হুমকি দিয়ে হুম, যাচ্ছিলেন কন্টিনিউয়াসলি। এবং তার যে গ্রামের বাড়ি নওগাঁর যেখানে, সেখানে তার কোথায় বাসা, সেই বাসার ঠিকানা নিয়ে তার পরিবারের বাবা-মা সকলের তথ্য সংগ্রহ করে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। এবং পরিবারকে হুমকি দেওয়া হয়েছে এইটা বলে যে, আ তোমার মেয়েকে হত্যা করা হবে কিংবা হচ্ছে ধর্ষণ করা হবে। ফলশ্রুতিতে বাবা-মাও এটা নিয়ে একটা পরিবার পুরো ট্রমাটাইজড থাকেন। তো সেই জায়গা থেকে বলব এই যে হত্যায়, ধর্ষণ এবং সাইবার বুলিং এর যে একটা সর্বোচ্চ জায়গা এবং যেটা আপনি দেখেছেন যে মৃত্যুর পরেও সে এটা একটা গ্রুপ উল্লাস প্রকাশ করছে। তো ফলে এটা একটা তাদের হচ্ছে মানে বর্বরতম অ সেটা তো যে ঠিক। আত্মপ্রকাশ সেটার একটা আপ ধরনের। সেটা আমাদের যেটা হচ্ছে যে আমরা এটার দ্বারা ভীত সন্ত্রস্ত না। আমরা এটার দ্বারা ভীত সন্ত্রস্ত না কিন্তু আমরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং একই সাথে এটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে তাদের এই যে ভয় দেখানোর চেষ্টা করা কিংবা হচ্ছে একটা নৃশংসতার দিকে আমাদেরকে যেতে বাধ্য করা, এটা তারা নানাভাবে করার চেষ্টা করছেন। এবং এটার সাথে যদি আমি রিলেট করি একই সাথে যেহেতু গত ৪-৫ দিন আগেই আমাদের এখানে ঢাকা ৮ এর যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন শরীফ ওসমান হাদি, উনার স্বতন্ত্র প্রার্থীর চেয়ে উনার সবচেয়ে বড় পরিচয় উনি জুলাই আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নেতৃত্ব ছিলেন। তো এর ফলশ্রুতিতে যেটা হয়েছে যে এখানের পতিত যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যারা এখান থেকে খুব বাজেভাবে উৎখাত হয়েছে, তারা যে জিনিসটি দেখেছে যে তাদের হয়তো বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়াটা খুব আ ক্ষীণ হয়ে আসছে। ফলশ্রুতিতে বিপরীত দিকে জুলাইয়ের সাথে যারা নেতৃত্ব দিছে এরা অনেক বয়সে খুবই ইয়াং। আমাদের এভারেজ বয়স 25 থেকে 30 ইয়ার্স। ফলে এই নেতৃত্ব যদি আরো ৪-৫ বছরের মাধ্যমে খুব স্ট্রংলি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তারা বাংলাদেশের রাজনীতিতে বলা চলে ৩০ থেকে ৪০ বছরের মতো বাংলাদেশের রাজনীতি প্রাসঙ্গিক থাকবে। ফলে এই শক্তি যেন কোনোভাবেই প্রাসঙ্গিক থাকতে না পারে এবং
এখানের আপনি জানেন যে ফ্যাসিবাদের সময় একটা জিনিস ছিল যে তরুণদেরকে রাজনীতি বিমুখ করা। তো সেই জায়গায় জুলাইয়ের এই ইয়াংরা যেভাবে রাজনৈতিক সচেতন হয়ে রাজনীতির মাঠে খুব সক্রিয়। অর্থাৎ আমি যেটা বুঝতে পারছি আপনার কথায়, সেটা আপনি মনে করছেন যে আপনাদের প্রতি তারা থ্রেটেন ফিল করছে বলে আপনাদেরকে থ্রেট করছে। যে থ্রেট করছে এবং এখানে আপনি ওসমান হাদির মানে হত্যাকাণ্ডের পরে আপনাদের নেতৃত্বের এনসিপি নেতা এবং আপনাদের সহযোগী আন্দোলনকারী যারা ওই সময়কার, তাদের মুখ থেকে যে সমস্ত কথাবার্তা আমরা শুনছি, একটা জিনিস পরিষ্কার যে আপনারা মনে করছেন আপনাদের টার্গেট করে হত্যার মিশন করা হচ্ছে। মিশন করা হচ্ছে এবং আপনারা ধরে নিচ্ছেন যে আওয়ামী লীগ এটা করছে। কিসের ভিত্তিতে ধরে নিচ্ছেন? দেখেন, অ্যা সেটা হচ্ছে যে কোনো, কোনো আক্রমণ, হত্যার তারাই সম্পৃক্ত থাকবে যাদের লাভ হবে ইমিডিয়েটলি। হুম? তাই না? তো আপনি কি মনে করেন যে এরকমটা করে তাদের বড় কোনো রাজনৈতিক লাভ হবে এখন করে? যে নাকি আপনারা ধরে নিচ্ছেন যেহেতু আপনারা তাদেরকে উৎখাত করেছেন, সুতরাং তারা আপনাদের উপর রিভেঞ্জ নিচ্ছে? না, প্রথমত ২ টি বিষয় এখানে। খুব আমি যদি এক্সাম্পল দিই। না, আমি যেটা বলতে জি, চাচ্ছি হ্যাঁ, যে আপনার আপনাদের কাছে কোনো এভিডেন্স আছে হ্যাঁ, নাকি এভিডেন্স ধরে নিচ্ছেন এভিডেন্স যে আমি বলি। প্রথমত গুরুত্বপূর্ণ এভিডেন্সটা হচ্ছে আওয়ামী লীগের যে সভানেত্রী, যে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা তাদের যে ইন্টারনাল যে মিটিংগুলো করে থাকেন, সেখানে আমাদের মূল যে নেতৃত্ব, তাদের স্পেসিফিক নাম ধরে যে নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস এদেরকে হত্যা করতে হবে ১। গোপালগঞ্জে আমাদের উপর যে অ্যাটাকটা হয়েছে, সেখানে স্পেসিফিকভাবে নাহিদ, হাসনাত, সার্জিস তারা যে গাড়িগুলোতে ছিল স্পেসিফিক ওই গাড়িতে টার্গেট করে দূর থেকে শুট আউট করা হয়েছে। যদিও আমরা স্ট্র্যাটেজিক জায়গা থেকে তাদেরকে অন্য গাড়িতে আমরা নিয়ে গিয়েছি এবং গোপালগঞ্জের ওই হামলার পরেই যুগান্তরে স্পষ্টভাবে রিপোর্ট আসছে যে পুরো শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছেন যে একটাও যেন জীবিত না বের হয় এবং এটা গেল গোপালগঞ্জের so উদাহরণ। you are the target of revenge. রিভেঞ্জ, নট অনলি রিভেঞ্জ বাট অলসো it was a long term plan for the আম আ মানে এখানে আপনার বলা চলে যে বাংলাদেশপন্থী যে তরুণ নেতৃত্ব যারা উঠে আসবে, তাদেরকে লং টার্ম এর জন্য এখান থেকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। হুম। আমি যদি এখানে আরেকটু টানি যে এখানে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে আমরা রিলেট করি প্রতিবেশী রাষ্ট্রের একটা সংযোগের জায়গা থেকে। কারণ বাংলাদেশকে ওই রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পুরো স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে। হুম। অস্বীকার করে আওয়ামী লীগের মাধ্যমে তারা মূলত বাংলাদেশকে দেখে। মানে আওয়ামী লীগের লেন্সেই তারা বাংলাদেশকে দেখে। তারা মনে করে বাংলাদেশে যদি আওয়ামী লীগ না থাকে, তাহলে বাংলাদেশ তাদের জন্য সিকিউরিটি থ্রেটেন। ফলশ্রুতিতে যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ খুব বাজেভাবে এখানে উৎখাত, ফলে যেই শক্তিটা এখানে উৎখাত করছে তারা যদি রাজনৈতিকভাবে স্ট্রং প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে লং টার্মে এটা তাদের জন্য ক্ষতিকর হতে পারে। সেই জায়গা থেকে এটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যানের অংশ হুম। হিসাবেই করা হয়। এখন তাই যদি হয়, আপনারা যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, এই ১৫ বছরের বিশাল শক্ত একটা সরকারকে আপনারা উৎখাত করেছেন এবং তার ফলে আপনি বলছেন যে আপনারা এখন টার্গেট হয়েছেন। জি। তো কি হবে এখন? আপনাদের নিরাপত্তা কে দেবে? আমাদের নিরাপত্তা জনগণ দিবে। জনগণ কিভাবে দেবে? জনগণ কারণ দিবে। আপনারা তো জনগণের সাথে ওইভাবে সম্পৃক্ত হতে পারেননি। কারণ এটা মোটামুটি নিশ্চিত এই কারণে আমি বলব, তাহলে আমি সাংবাদিক হিসেবে প্রচুর মানুষের সাথে কথা বলি। আমার গ্রামে যে মানুষের সাথে কথা বলি। অধিকাংশ মানুষের আপনাদের সম্পর্কে খুব ধারণাই নেই। আপনারা ওইখানে আমি মনে করি ফেইল করেছেন মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার। যে মানুষ, বাংলাদেশের মানুষ আপনাদের ডাকে মেইনস্ট্রিম দলগুলো ১৫ বছরেও যেটা পারেনি মানুষকে সম্পৃক্ত করতে, আপনারা কয়েক সপ্তাহের ভেতরে সেটা পেরেছিলেন। হ্যাঁ, জি। কি অসম্ভব শক্তি আপনারা দেখিয়েছিলেন। সেই আপনারা আপনাদের প্রোটেকশন এর জন্য ভাবা উচিত ছিল না। কারণ জনগণই আপনাদের প্রোটেক্ট। আপনিও নিজেও জি, জি। করেছেন। কিন্তু সেই জনগণের সাথে আপনারা কি সম্পৃক্ত হতে পেরেছেন? আপনার কি সত্যিই মনে হয় আপনারা সম্পৃক্ত হতে পেরেছেন? এখানে আ
অনেকগুলো পারসেপশন আছে। প্রথমত বিষয় যেটি হইছে, জনগণের সম্পৃক্ত মানে জনগণ আমার সাথে সম্পৃক্ত আছে। সে আমাকে রাজনৈতিকভাবে ওন করে। কিন্তু জনগণ কখনো আততায়ীর গুলিতে হত্যা হওয়ার শিকার হওয়া সেটা কিন্তু সবসময় সে রক্ষা করতে পারে না। হুম, হুম। কারণটা হচ্ছে আপনি দেখবেন যে শরীফ ওসমান হাদি যখন মাঠে মানুষের সাথে সংযোগ করছেন, মানুষ নিজের থেকে এসে টাকা না, আমি বুঝতে পেরেছি। করছে কিন্তু নিরাপত্তাটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু 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 যদি আপনি যেটা বললেন যে রাজনৈতিকভাবে তা তারা আপনাদের পেছনে এরপর যদি 'প্রথম আলো' কিছুদিন আগে একটা আমি দেখলাম যারা জরিপ করেছে, বিশেষজ্ঞরা জরিপ করেছে এবং সেখানে দেখছিলাম যে আমার কাছে এখানে আমি লিখেও এনেছি যে মাত্র 0.9 মানে ১% কম মানুষ মনে জি। করে যে আগামী ইলেকশনে আপনাদের জেতা উচিত। ভালো হবে তাহলে দেশের। এটা কিভাবে সম্ভব? তাহলে আপনার নাতি গেলে রাজনৈতিক সমর্থন থাকতো, হুম, ১% রও কম মানুষ মনে করছে যে আপনারা জিতলে হুম। বাংলাদেশে ভালো হবে। না, এখানে গুরুত্বপূর্ণ ২ টি বিষয়। প্রথমত বিষয় হচ্ছে 'প্রথম আলোর' যে পদ্ধতিতে তারা জরিপটি করেছে, সেখানে তারা কোয়েশ্চেন করছে যে, "আপনি মনে করেন আগামীতে কে ক্ষমতায় আসবে?" না, ওইটা তো একটা প্রশ্ন। না, না, হ্যাঁ, এই আর প্রশ্নটা কে আসলে ভালো হবে না, না, দেশের? এটা ওইটার সাথেই যে, আপনার কে প্রধানমন্ত্রী হতে পারেন? এভাবে কোয়েশ্চেনটা সেখানে আপনি যেটা দেখছেন যে, নাহিদ ইসলাম, তারেক রহমান, শফিকুর রহমান এরকম অনেকের নামটা দিয়েছেন। প্রথমত যে আমাকে সমর্থন করে, সে কিন্তু জানে যে আমি এবার ক্ষমতায় আসবো না। তারপরও আমাকে সমর্থন করে। অর্থাৎ সমর্থন যারা করে তাদের একটা স্কিল আলাদা। একই সাথে যে আমাকে সমর্থন করে সে জানে যে আমি ক্ষমতায় আসবো না। ফলে আপনি যদি তাকে কোয়েশ্চেন করেন যে ক্ষমতায় কে আসতেছে? তখন কিন্তু সে না, আমাকে ভোটটা আমি দিবে না। যে প্রশ্নটার কথা বলছি হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে যে আপনি বিশ্বাস করেন কিনা জি, জি। যে এনসিপি জিতলে হুম। বাংলাদেশের জন্য ভালো হবে, সবচেয়ে ভালো হবে? না স্পেসিফিক এইরকম কোয়েশ্চেনটা হ্যাঁ, আমার মনে হয় হ্যাঁ, ছিল না। আমি দেখেছি। আ তো কারণটা সেটা হচ্ছে হচ্ছে এখানের আমাদের 0.9%। একই সাথে যে পারসেপশনটা ছিল যেমন ধরেন আপনার একই সাথে অনেকগুলো রিপোর্ট করছে। আইআরআই এর একটা রিপোর্ট আছে। যেটা বলেছে যে বিএনপি অলমোস্ট আ 30%, জামাত 26, এনসিপি 6% এরকম একটা এভারেজ আমি আছে। বুঝতে পেরেছি যে এই ওপিনিয়ন পোল একদম হুম, মানে একদম হ্যাঁ, একদম পুরো সত্যি ১০০ ভাগ সত্যি। জি, সেটা না যে কেউ চ্যালেঞ্জ করতে পারে। জি। কিন্তু এটা আপনাকে হয়তো স্বীকার করতে হবে। সেটা হচ্ছে যে, যে ধরনের মানুষকে যেভাবে আপনারা সম্পৃক্ত করেছিলেন আন্দোলনের জন্য, হুম। কিন্তু পরবর্তীতে সেই সম্পর্কটা আপনাদের থাকেনি। সেখানে কি আপনাদের রাজনৈতিক কোনো ভুল হয়েছিল? এখানে রাজনৈতিক ভুলের বিষয়টি আসেনি। প্রথমত যে বিষয়টি হচ্ছে, আমরা যখন আন্দোলনে লিডারশিপ দিয়েছি, হুম, আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, তখন এখানে ৩ টা শ্রেণীর খুব বড় আকারে সংযুক্ত ছিল। একটা হচ্ছে সকল রাজনৈতিক দল মিলে একটা অংশ ছিল। সকল পেশাজীবী, মানে সকল পেশাজীবী একেবারে সাংবাদিক, ডাক্তার থেকে শুরু করে আপনার রিক্সাওয়ালা পর্যন্ত। আরেকটা অংশ ছিল একেবারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থী। ৩ টা অংশের একটা সম্মিলিতভাবে হচ্ছে এখানে একটা সংযোগ ছিল। অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো তাদের যে রাজনৈতিক এজেন্ডা সেই অনুযায়ী তারা তাদের মতন করে সেট করেছে। পেশাজীবীরা তো সাধারণত রাজনৈতিক মাঠে তো সক্রিয় থাকে না। তারা তাদের পেশাগতভাবে জায়গায় সক্রিয় হয়ে গেছেন। তাহলে আপনার একটা অংশ বাকি থাকে সেটা হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদেরও বড় অংশ যারা শিক্ষা ক্ষেত্রে গেছেন। আরেকটা অংশ যারা আছেন পলিটিক্যালি ভবিষ্যৎ পলিটিক্স এর জন্য তারা মনে করেন সক্রিয়তাটা হলে হুম। এখন একটা সুযোগ আছে। তো ফলশ্রুতিতে যেটা হইছে আন্দোলনের সময় প্রেক্ষাপটটা হচ্ছে সবার স্বার্থ এক জায়গায় এক হচ্ছে যে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে হবে। তো আপনি যখন দেশ পরিচালনার ক্ষেত্রে যান তখন সেটা হচ্ছে যে তখন কিন্তু প্রত্যেক দলের আইডিওলজি অনুযায়ী তার আলাদা আ দৃষ্টিভঙ্গি আছে। তো ফলে এই ২ টা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ, ধরেন আচ্ছা। আমি এনসিপির কথা বলি। আপনারাও তো একটা দল করেছেন। জি। এবং এই যে আপনি ছাত্রদের কথাই ধরেন, পেশাজীবীদের বাদ দেন। পেশাজীবীদের কেন বাদ দেবেন? হুম, যে পরিমাণে আপনাদের যে পারফরম্যান্স ছিল তখন, যে লিডারশিপ ছিল, সেই লিডারশিপের দেখে চমৎকৃত হয়ে তারা আপনাদের সাথে ভিড়ছেন না কেন বা ভিড়লেন না কেন? হুম। কেন কারণটা কি? এখানে ভেড়ার অনেক এটা ও কি এমন হুম, যে তারাও মানুষ দেখেছে যে হুম, আপনারা যেভাবে রাজনীতি ধরেন এনসিপির কথা ধরেন, হ্যাঁ, আপনারা একটা পলিটিক্যাল পার্টি খুললেন, তারপরে আপনারা এই
শোডাউন করলেন, হ্যাঁ? গাড়ি নিয়ে, অনেক গাড়ি নিয়ে, এলাকায় নিয়ে ঘুরলেন। তারপরে এরকম রিপোর্ট বেরিয়েছে যে আপনাদের কি গাড়ি পাঠানো হয়েছে ব্যবসায়ীরা সেখান থেকে দিয়ে আপনারা সে গাড়ি চড়েছেন, বড়, বড় গাড়ি। আচ্ছা, তারপরে আপনাদের অনেকের নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে, হ্যাঁ? অভিযোগ উঠেছে এবং মানুষজন মনে করেছে এই তো সেই এক। না, ডিফারেন্ট এটা মানুষ এক সেই জায়গাটা থেকে ভাবেন। এখানে দুটো জিনিস ঘটেছে। দেখেন, আমাদের গাড়ির শোডাউন যে বিষয়টা আপনি স্পেসিফিক তুলছেন, সেই গাড়ির শোডাউনটি আসছে ২ জনের বিপরীতে। আমরা আ ঈদের উপলক্ষে আমাদের মিনিমাম ৪০ জন নেতা, আমি না একটু বলি ২ টা বিষয়। আমরা মিনিমাম ৪০ টা জায়গায় আমরা হচ্ছে জনসংযোগ করেছি। সেই জায়গায় ২ টো জায়গায় গাড়ি ব্যবহৃত হয়েছে। ফলশ্রুতিতে যেটা হয়েছে যে আপনি যদি পার্সেন্টেজ আকারে হিসাব করেন, এটা জিনিস খুবই বিলো 10%, ১। ২ নম্বর বিষয় যেটা হইছে, একটা ফ্যাসিবাদ যখন একটা রাষ্ট্রে যখন চেপে বসে, তখন ফ্যাসিবাদের ৪ টা বাহু থাকে। মানে একটা ৪ টা বাহু মিলে তো একটা ফ্রেম তৈরি হয়। সেই ফ্রেমের একটা বাহু হচ্ছে রাজনৈতিক অংশ, যেটা এখান থেকে উৎখাত হয়েছে। কিন্তু বাকি যে ৩ টা অংশ, সেটা হচ্ছে এখানকার প্রশাসন এবং আমলাতন্ত্র একটা বাহু। এখানকার বিজনেস গ্রুপ একটা বাহু। আরেকটা গ্রুপ হচ্ছে সিভিল সোসাইটি এবং মিডিয়া, ৩ টা বাহু। এনসিপি যেহেতু নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে আগাচ্ছে, বাকি ৩ টা বাহু দেখছে যে এরা আসলে সবকিছু নতুন করে রিশেপ করতে হবে। ফলে এখানকার যে এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্ট হয় বিএনপি, না হয় জামাত অথবা আওয়ামী লীগ। মানে আপনি যদি বাংলাদেশের সকল মিডিয়াকে যদি মালিকদের যদি আপনি একটা প্রো প্রোফাইল করেন, তাহলে আপনি দেখবেন যে তারা মিনিমাম 90% মিডিয়া হয় বিএনপি নয় জামাত অথবা আওয়ামী লীগের সাথে রিলেটেড। ফলে তারা দেখেছে যে এখানে যে নতুন যে শক্তিরা আসছে তারা তাদের জন্য চ্যালেঞ্জ, মানে আরো বলছেন আমি তাদেরকেও রিসেপ আপনি বলছেন যে আপনারা না আমি বলতেছি মানে একটু জাস্ট মিথ ইনফরমেশন, ডিসইনফরমেশন এর না ১০ সেকেন্ড আমি বলি। এইটা তাদের কাছ থেকে একটা প্রবল বাধা ছিল। দ্বিতীয়ত তারা আমাদেরকে নিয়ে নানা ধরনের নেগেটিভ নিউজ প্রচারাশি করছে। এইটা একটা কারণ। সবগুলো এটাই যে কারণ এটা না। ২ নম্বর কারণটা হচ্ছে, যখন বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি শুধুমাত্র রাজনীতিটা করতেছে, আমাকে একই সাথে ৩ টা জিনিস করতে হচ্ছে। আমাকে একই সাথে নতুন দল হিসাবে আমার সাংগঠনিক কাঠামো দাঁড় করাইতে হচ্ছে। আমাকে একটা অর্থনৈতিক কাঠামো দাঁড় করানোর মনোযোগ দিতে হচ্ছে এবং একই সাথে প্রতিনিয়ত যে রাজনৈতিক চ্যালেঞ্জগুলো আসছে সেটা আমাকে মোকাবেলা করতেছে। ফলশ্রুতিতে আমাকে বিএনপি বা জামাতের তুলনায় কম ক্যাপাসিটি নিয়ে আমাকে ৩ টা চ্যালেঞ্জ একই সাথে কন্টিনিউয়াসলি মোকাবেলা করতেছে এবং আগামী ২ মাস পরে আমার নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে। তাহলে বিএনপি এবং জামাত প্রতিষ্ঠিত দল হিসাবে যে একটা জিনিস করতেছে, সেখানে আমাকে তার চেয়ে কম ক্যাপাসিটি নিয়ে ৪ টা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। ফলশ্রুতিতে যেটি হয়েছে যে আমাদের তো ক্যাপাসিটিটা লিমিটেড আছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের পুরো ৫৫ বছরের রাজনীতির ইতিহাসে বাংলাদেশে কোনো পলিটিক্যাল ইকোনমির কোনো সুন্দর কাঠামো দাঁড় করা নাই। অর্থাৎ আমি যখন চিন্তা করেছি একজন তরুণ হিসেবে যে আমি একটা নতুন রাজনীতি করতে চাই, আমার এখানে অর্থনৈতিক ইকোনমিতে কি হবে? আমার এখানের কোনো অর্থনীতিবিদ, কোনো রাজনীতিবিদ, কোনো বুদ্ধিজীবীরা এমন কোনো একটা সুন্দর ফাইন্যান্স সিস্টেম দাঁড় করা, মানে আমি তো নতুন। তাহলে আমার এখান যার ৫০ বছরে যারা, ভিত্তি করে একটা পলিটিক্যাল পার্টি হ্যাঁ, যারা হবে। এখানে ৭০ বছর ধরে নানাভাবে কাজ করছে। ধরেন আব্দুল্লাহ আবু সাঈদ এখানে বিশ্ব সাহিত্য কেন্দ্র করছেন। আমি আপনাকে এটা কোনো উদাহরণ না। আমি বুঝতে পেরেছি। ফলে আমাকে বুঝতে পেরেছি। একই সাথে শিখতে হচ্ছে, এক্সপেরিমেন্ট করতে হচ্ছে, থিসিস করতে হচ্ছে, আবার একই সাথে বাধার সম্মুখীন হতে হচ্ছে। রাজনৈতিক দল না করলে কি হতো না আপনাদের? না, অবশ্যই রাজনৈতিক দল করা প্রয়োজন ছিল। অনেক কারণটা হচ্ছে রাজনৈতিক যদি মঞ্চ করতে না, আমরা বলছি জি, 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 হ্যাঁ। হ্যাঁ, এবং একটা বিশাল প্রেশার গ্রুপ এবং সেখানে ধারাবাহিকভাবে ইয়াং ছেলেপেলে আসতো এবং সরকারে যারা থাকবে বা বড়, বড় রাজনৈতিক দল তাদের যে ভুল ভ্রান্তিগুলোর উপরে আপনারা প্রেশার তৈরি করে জনগণের পক্ষে আপনারা কাজ করতেন। এরকম কি কিছু আপনারা ভাবতে পারতেন? এটা ভাবা যেত। এবং যখনই দল করলেন তখনই আপনি সবার সাথে এক হয়ে গেলেন। না, এখানে অনেকগুলো ১ম ২ টা বিষয় আছে। প্রথমত বিষয় হচ্ছে, দেখেন আমরা দল করেছি অভ্যুত্থানের প্রায় ১ মাস ১ বছর পরে গিয়ে। আমরা ১ম একটা প্রেশার গ্রুপের জন্য আমরা নাগরিক কমিটি করেছিলাম ৮ই সেপ্টেম্বর এবং বৈষম্য বিরোধী আন্দোলন তখন প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছে। আমরা দেখলাম যে বাংলাদেশের এই যে পুরো সিস্টেম,
যে স্বৈরতান্ত্রিক যে সিস্টেম, এখানকার শাসনতান্ত্রিক যে কাঠামো, এখানকার রাষ্ট্র এবং জনগণের সাথে যে সম্পর্ক, নাগরিকের অধিকার যেভাবে এখানে ডিফাইন করা হয়, সেই জায়গাগুলোকে বিদ্যমান রাজনৈতিক দলগুলো নতুন করে ভাবতেছে না। এখানকার এস্টাবলিশমেন্ট সে পরিবর্তনের জন্য প্রস্তুত না, বরঞ্চ পরিবর্তনের ক্ষেত্রে সে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তখন আমরা চিন্তা করলাম যে এটার জন্য যদি আমরা লং টার্মে শুধুমাত্র প্রেশার গ্রুপ হিসেবে আমরা এই প্রেশারটাকে দিতে পারবো না। কারণ আমাদের এখানকার সংবিধান, রাজনৈতিক সিস্টেম এমনভাবে দাঁড়ানো যে যারা ক্ষমতায় যায় কিংবা যারা এমপি হয়, রাষ্ট্রের সকল ক্ষমতা এই ৩০০ জনের কাছে ভাগ হয়ে যায়। ফলশ্রুতিতে আমাকে যদি তারা রাজনৈতিক দল করার সিদ্ধান্ত নিলেন। সিস্টেম পরিবর্তন যদি আমি করতে না পারি, এখানকার শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন যদি না ঘটাতে পারি, তাহলে আমাকে বাহির থেকে প্রেশার গ্রুপ হিসাবে এই জায়গাটা খুব বেশি ফলপ্রসূ হবে না। এবং তার জন্য তো আপনাকে এমন রাজনৈতিক দল হতে হবে যে আপনাকে ক্ষমতায় যেতে হবে। জি, আমি তো কোনো লক্ষণ দেখছি না। আপনি কোনো লক্ষণ দেখছেন? আমরা অবশ্যই লক্ষণ দেখছি। কারণটা হচ্ছে আপনি যদি লাস্ট ১০ বছরে বাংলাদেশের রাজনৈতিক আর্থসামাজিক অবস্থাগুলো বিশ্লেষণ করেন, তাহলে আপনি স্পষ্ট আকারে দেখবেন ২০১৪ সালের যখন আওয়ামী লীগ প্রবলভাবে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার এমপি ঘোষণা করে ফেলছে এবং বিএনপি জামাত এটাকে কোনো চ্যালেঞ্জ করতে পারেনি। তখন ১৪র পরবর্তীতে বাংলাদেশের গত ১০ বছরে একটা নতুন রাজনৈতিক শক্তির জন্য আকাঙ্ক্ষা ছিল এবং তারা নানাভাবে আপনি দেখবেন ১৪র পর থেকে শূন্যতা না শুধু এখানে আপনি শূন্যতা ছিল এবং সেটাই আপনাকে আমি বলেছিলাম যে, এক্সপেকটেশন মানুষের ছিল। হুম, না শুধু শূন্যতা না। যেকোনো কারণে সেটা আপনারা পূরণ করতে পারলেন না। না, না এখনো পূরণের সেই জায়গাটা এখনো আসেনি। কারণ আপনি দেখেন ১৫ সালে যে ভ্যাট বিরোধী আন্দোলন আসছে, ১৮র যে নিরাপদ সড়ক আন্দোলন হইছে, আপনি যদি ম্যাচুরিটির জায়গাটা দেখেন, এটা তো ম্যাচুরিটির বিষয়। ১৮ সালে যেই ছেলেটা রাস্তায় আন্দোলন করেছে নিরাপদ সড়কের, ও তখন 6-7 এ পড়ে। ২৪ এ ওই একই ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করছে। ফলে ১৮ তে যখন সে আন্দোলনটা করে পুলিশকে চ্যালেঞ্জ করেছে, আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করেছে, বিশ্ববিদ্যালয়ে আসার পরে ওর ম্যাচুরিটিটা আরেকটু বেড়েছে এবং এই ম্যাচুরিটি দ্বারা ও কি করছে পুরাটা স্বৈরাচারকে চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ করে সে কিন্তু এখান থেকে উৎখাত করেছে। ফলে আন্দোলনটা জনগণ কিন্তু এই জেনারেশনের উপরে নির্ভর করে কিন্তু সরাসরি রাস্তায় নেমেছে ২৪ এ। এই জেনারেশনটা যেটা হবে যে আরো ৫ বছর থেকে 10 ইয়ার্স লাগবে তাকে আরো এস্টাবলিশড হতে। কারণ এস্টাবলিশড এর মাধ্যমে তখন যেটা হবে জনগণ তখন তাকে দেখবে যে হ্যাঁ, সে রাষ্ট্র পরিচালনা সুতরাং আপনি বলছেন যে আপনাদের ভবিষ্যৎ আছে। অবশ্যই আজকে না হলে ১০ বছর পরে অবশ্যই। এবং আমরা সেটা ১০ বছরের জন্য প্রস্তুতি নিচ্ছি। যদি আপনারা টেকেন ১০ বছর, তাই তো? অবশ্যই। হুম। এখন মূল কথায় আসি। আপনারা যে vulnerability ফিল করছেন, আপনাদের নিরাপত্তাহীনতা, হাদির উপরে হত্যাকাণ্ড এবং আপনারা নিজেরাই বলছেন যে আপনাদের টার্গেট করা হচ্ছে। জি। হ্যাঁ? কে বাঁচাবে আপনাদের? ওইটা তো বাঁচানোর যেই জায়গাটি, বাঁচানোর অবশ্যই প্রথমত হচ্ছে আমাকে জনগণের সাথে প্রচন্ডভাবে কানেক্ট করতে হবে এবং যারা জনগণ তো এসে আপনাকে বাঁচাবে না, বাঁচাবে সরকার। তাই না? রাষ্ট্র বাঁচাবে। যেমন রাষ্ট্র সরকার সবসময় বাঁচাবে এবং তাদের সদিচ্ছা থাকতে হয়। একই সাথে এটা আমি আরো একটা প্রিসাইজলি বলি, মানুষ ক্লারিটি পছন্দ করে। আমরা যদি ক্লারিটি নিয়ে কথা বলি, হ্যাঁ? এখন যে সরকার আছে, আপনাদের সমর্থিত সরকার, আপনারাই বসিয়েছেন সেই সরকারকে আসলে আমি বলব। সুতরাং আপনাদের তাদের দায়িত্ব আপনাদের মানে সুরক্ষা, হ্যাঁ? আমি মনে করি এবং তারা চেষ্টা করছে। তারা যতটা পারেন। আপনারা কতটা সেটা অ্যাকসেপ্ট করেন কিনা জানি না। যে সরকার একটা ইলেকশন যদি হয় ফেব্রুয়ারিতে, আরেকটা সরকার আসবে তখন। হতে পারে বিএনপি, হ্যাঁ? তাদের সাথে আপনাদের যে সম্পর্ক, তারা আপনাদেরকে প্রতিপক্ষ হিসেবে দেখছে পুরোপুরি, হ্যাঁ? তাদের কাছ থেকে আপনারা সেরকম কোনো সুরক্ষা এক্সপেক্ট করেন? এখানে দুটো বিষয়। প্রথমত হচ্ছে প্রিসাইজলি ক্লারিটি নিয়ে যদি বলেন, হ্যাঁ? প্রিসাইজলি যেটা বলবো সেটি হচ্ছে যে এখানকার রাজনৈতিক দলগুলোর ভিতরে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ আছে সেটার ২ টা আ পর্যায় আছে। একটা পর্যায় হচ্ছে ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে নিজেদের ভিতর দ্বিমত আছে। কিন্তু এখানে যদি আপনি ফ্যাসিবাদ বিরোধী, একই সাথে এখানকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোশ্চেনে
প্রতিবেশী রাষ্ট্রের যেখানকে নগ্ন হস্তক্ষেপ থাকে সেটার প্রশ্নে কিন্তু বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য দল যে গণসংহতি বা গণ অধিকার তারা কিন্তু এক আছে। এবং আপনি দেখেন যে হাদির আক্রমণের পরে বিএনপি থেকে জামাত থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু একই জায়গায় চলে আসছে। আপনি একই জায়গায় আসেনি। আ ফল আপনারা যে প্রতিবাদ সম্মেলন মানে হুম, সভা আয়োজন করেছিলেন সেখানে বিএনপি যায়নি। না এখানে এটা আমাদের আয়োজন না। এখানে আপনি বুঝেন হাদির হামলার পরের দিনই বিএনপি সারা দেশে জেলা মহানগরে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। জামাত ১ম এ আলাদা দিয়েছে। আমরাও আমাদের মতন করে আলাদা করেছি। একটা কমন জায়গা থেকে ইনকিলাব মঞ্চ একটা কমন প্রতিবাদ। আমি আবারও বলি, জি, সেটা হচ্ছে যে ধরুন একটা বিএনপির গভর্নমেন্ট আমরা মার্চ মাসে দেখছি। জি। হুম? আপনাদের উপর থ্রেট তো আসলে সবসময় থাকবে। হ্যাঁ, কারণ আপনি মনে করছেন যারা থ্রেট দিচ্ছে। থ্রেট তো চলে যাচ্ছে না। জি। বিএনপির কাছ থেকে এখনকার সরকারের যে, যে ধরনের প্রোটেকশন আপনারা পাচ্ছেন তখন পাবেন আপনারা সেই কনফিডেন্স আছে? আমরা আশা করতে চাই। বিএনপির সেই জায়গাটার থেকেও আপনাদের সর্বোচ্চ আপনাদের সাথে তো কোনো ইলেকশনের আগে তো কোনো ইয়েই হলো না। আপনারা তো মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে আপনাদের ভেতরে একটা কোয়ালিশনের কথা ছিল আরকি। ইলেকশন কোয়ালিশনের সেটা হয়নি। তারা তেমন পাত্তা দেয়নি আপনাদেরকে। এখানে পাত্তা দেওয়ার বিষয়টি সেরকম নয়। এবং আরো প্রিসাইজলি বলি, তারা মনে করছে যে আপনারা আসলে তাদের প্রধান যে প্রতিদ্বন্দ্বী, তাদের সাথে বেশি অ্যালাইড। জামাত ইসলামের সাথে বেশি অ্যালাইড। সুতরাং তারা মনে করছে যে আপনারা তাদের শত্রু এখন, রাজনৈতিক শত্রু। এখানে হচ্ছে ক্ষমতা যাওয়ার প্রশ্নে আমাকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভাবছে। কিন্তু আমি যদি মনে করি বৃহত্তর নিরাপত্তার যে বিষয়টি সেই জায়গা থেকে সে আমাকে প্রতিদ্বন্দ্বী ভাবছে না বা আমরা সেটা ভাবতে এই মুহূর্তে চাচ্ছি না। কারণটা এটা গেল একটি প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব একটা রাজনৈতিক প্রস্তুতি আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। একই সাথে এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে আপনার মনে করেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন ওবায়দুল কাদের সুস্পষ্ট বলছিল যে আওয়ামী লীগ বিদায় নিলে এখানে ১ লক্ষের উপরে হত্যাকাণ্ড সংঘটিত হবে। সেই জায়গাটা কিন্তু হত্যাকাণ্ড কিন্তু সংঘটিত হয় নাই কোনোভাবে ১। যেদিন সরকার পড়ে যায় ৫ই আগস্ট থেকে ৭ই ১১ কিংবা ১২ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো আইনশৃঙ্খলা আ কাজ করে না। মানে পুলিশ কাজ করে না, প্রশাসন কাজ করে না। কিন্তু জনগণ কিন্তু নিজের থেকে কিন্তু ট্রাফিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ডাকাতির এই জায়গাগুলো জনগণ নিজেরা সংগঠিত হয়ে কিন্তু আপনার করছে। ফলশ্রুতিতে যখন আমরা আমাদের নিরাপত্তার জায়গাটি জনগণকে সম্পৃক্ত করে আমরা জোরদার করেছি, তখন আমরা এই সময়ের চেয়ে আরো বেশি নিরাপদ ছিলাম। এখন যেটা হচ্ছে যে এটা তারা টার্গেট করে মানে একেবারে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে যেটি করতে চাচ্ছে, প্রথমত আমাদেরকে মনোবল দুর্বল করতে চাচ্ছে। দ্বিতীয়ত আমাদের এখানকার লিডারশিপ থেকে একটা অংশকে নাই করে দিতে চাচ্ছে। কিন্তু আমরা যদি রাজনৈতিকভাবে আরো বেশি সংগঠিত হই এবং আমরা যদি কোনো কারণে মনে করি যে আওয়ামী লীগের যেই জায়গাগুলি স্ট্রেংথ যেটাকে আমরা কোনোভাবেই মনে করেছি বৃহত্তর স্বার্থে তাদের রিকনসিলিয়েশন এর মাধ্যমে তারা এখানে মানে আওয়ামী লীগের যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না কোনোভাবে কিংবা কোনোভাবেই অ্যা এটার সাথে ছিল না। কিন্তু আওয়ামী লীগের মূল নেতৃত্ব তো ছিল গণহত্যার পক্ষে। সেই জায়গার থেকে আমরা পাল্টা যদি প্রস্তুতি নিয়ে রাখি প্রতিরোধের, সেই জায়গার থেকে কিন্তু এই প্রস্তুতিটাও আমাদের থাকবে। অর্থাৎ আমরা নিজেদেরকে শুধুমাত্র ভালনারেবল ভাববো না, বরঞ্চ আমরা প্রতিরোধের প্রস্তুতিটা নেব। এবং আপনি দেখবেন যে এই বিজয়টা এটা দেশে এনসিপি যেটা করেছে মাহফুজ আলম যেটা আমরা বলেছে একটি লাশ না, নারী না। এখানের বিষয় যেটি আমরা হ্যাঁ। বলেছি না, এটা হচ্ছে যে আমাদের পাল্টা প্রস্তুতি চলবে। আমরা কি লাশ নেব নাকি তাকে আ মা রাজনৈতিকভাবে এবং প্রতিরোধ করব, সেটার ব্যাখ্যা আমি এখন সরাসরি এত ডিটেইলস এ যাব না। কিন্তু আমরা একটা পাল্টা প্রস্তুতি নিয়ে রাখবো। হুম। আইফিল স্টার দিবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।